গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। আজ ফলহারিণী কালী পুজো এবং নানান দিকে সেই পুজোর উৎসব পালিত হচ্ছে। ঠিক সেই সময় আমার মনে হলো যে এই সময়টাকে কেন্দ্র করে আগামী সময়, অনেকে বলে না ফল পাওয়া যায় সেই জন্য ফলহারিণী কালী পুজো, যে আগামী দিনটি কেমন যাবে, সময়টা কেমন থাকবে, এই সময় নিয়ে আজকে বিশ্লেষণ আমাদের রয়েছে। এবং আপনারা তো জানেন যে এই বিশ্লেষণে অভূতপূর্ব যার বক্তব্য সেই গোপাল ভট্টাচার্য উপস্থিত। ওয়েলকাম স্যার। আচ্ছা, দুটো বিষয় নিয়ে বলার আছে। এক নম্বর হচ্ছে সময়টা কেমন যাবে, আর দু নম্বর হচ্ছে আজকে ফলহারিণী অমাবস্যা। আজকের দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। 10 মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা হচ্ছে মা কালী, সেই জন্য বলছে কালী তারা মহাবিদ্যা। তারপরে দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। ষোড়শী মানে ত্রিপুরা সুন্দরী। আজকের দিনে এই তৃতীয় মহাবিদ্যা, 10 মহাবিদ্যার মধ্যে 3 নম্বর মহাবিদ্যা অর্থাৎ ষোড়শীকে মা শারদাকে ষোড়শী রূপ জ্ঞান করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পুজো করেছিলেন। তার আগে থেকেই ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা বহু প্রাচীন, এটা নতুন নয়। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে 10 মহাবিদ্যার 4র্থ মহাবিদ্যা। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। ভৈরবী ছিন্নমস্তাচ, ভৈরবী হচ্ছে 5তম আচ্ছা মহাবিদ্যা। ছিন্নমস্তা, এই যে আমরা দেখি না মাথা নেই, মায়ের মাথা নেই, রক্ত দুদিকে তার ছিন্নমস্তা। ছিন্নমস্তা হচ্ছে 6ষ্ঠতম মহাবিদ্যার মধ্যে পড়ে। ভৈরবী ছিন্নমস্তাচ বিদ্যা ধূমাবতী তথা ধূমাবতী, বিধবার মতো দেখতে, কাক তার বাহন, হাতে রয়েছে কুলো। এটা হচ্ছে 7ম মহাবিদ্যা বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যাচ। বগলা হচ্ছে 8মতম মহাবিদ্যা। বগলামুখীর মন্ত্র জপ করলে সমস্ত শত্রু পরাজিত হয়। বগলামুখী পুজো করলে, বগলামুখীর উপাচার করলে, তবে তন্ত্রমতে দীক্ষিত না হয় সরাসরি বাড়িতে বগলামুখীর পুজো করা যায় না। আচ্ছা, বগলামুখীর উপাসনা করলে, বগলামুখীর পুজো করলে, বগলামুখীর কবচ ধারণ করলে সমস্ত মামলা মোকদ্দমা শত্রুতা বা মাঙ্গলিক দোষ থেকে কি বলে মাঙ্গলিক দোষের নাশ ঘটে। তাহলে 8ম মহাবিদ্যা বগলা। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। ভৈরবী ছিন্নমস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধা বিদ্যাচ মাতঙ্গী। বগলার পরে হচ্ছে 9মতম মহাবিদ্যা হচ্ছে মাতঙ্গী। মাতঙ্গীকে বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী। আর তান্ত্রিকদের সরস্বতী হচ্ছে দেবী মাতঙ্গী। তিনি সমস্ত ধরনের বিদ্যা প্রদান করেন। যত রকম মোহন বশীকরণ যা কিছু তন্ত্রের যা কিছু কাজ করা হয় সেই মাতঙ্গী দেবীর কৃপাতেই করা যায়। মাতঙ্গী দেবীকে দেখতে হচ্ছে সবুজ, তার বাহন হচ্ছে টিয়া পাখি, এক হাতে রয়েছে তার খড়পট মানে হচ্ছে আস্ত মানুষের মাথার কুলি, এক হাতে রয়েছে কাটারি, এক হাতে রয়েছে পানপাত্র। ইনি হচ্ছেন বিদ্যার দেবী, চরম বিদ্যার দেবী। মাতঙ্গীর আরাধনা করলে চরম বিদ্যা প্রাপ্তি হয়, চরম বিদ্যায় সফলতা লাভ হয়। শুধু বশীকরণ নয়, চরম বিদ্যা প্রাপ্তির জন্য দেবী মাতঙ্গীর আরাধনা করা হয়। প্রথম সাধনার প্রথম স্টেজ হয় কালী। কালী দিয়ে যে কোনো সাধনা, মা কালীকে মনে করুন কেউ তন্ত্র জানে না, কি করব, প্রথমে মা কালীকে ভালো করে পুজো করতে, উপাসনা করতে হয়। ক্লাস 1 যেই মা কালীর আরাধনা কমপ্লিট হলো, কালী মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার মহাকালী, তিনি হচ্ছেন অন্ধকার। তারপর হচ্ছে তারা, সেখান থেকে আলো প্রস্ফুটিত হলো, কালী তারা মহাবিদ্যা। তারপর ষোড়শী, যেই আলো প্রস্ফুটিত হলো তিনি সমস্ত কিছু প্রদান করতে লাগলেন। ষোড়শী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে ভুবনেশ্বরী পুজো করলে কি হয়, যাদের বিয়ে হচ্ছে না ভুবনেশ্বরী কবচ পড়লে কি হয়, যাদের বিয়ে ভুবনেশ্বরী পুজো করলে প্রয়োগ করলে কি হয়, যাদের বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবনের সমস্যা, ভুবনেশ্বরীর পুজো করতে হয়। তো ভুবনেশ্বরী
আর লাস্ট নবমতম মহাবিদ্যা হচ্ছে মাতঙ্গী, আর দশমতম মহাবিদ্যা হচ্ছে মা মহালক্ষ্মী, হচ্ছে দশমতম মহাবিদ্যা। কিন্তু দেখুন, আমরা সবাই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করি, কিন্তু মা লক্ষ্মীও কিন্তু দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা। সমস্তগুলোকে এই পুজো করলে এই কী বল দশম মহাবিদ্যাকে আরাধনা করতে হয়। তারপরে গিয়ে শেষে সব থেকে কঠিন যে বিদ্যার, সেই বিদ্যা হচ্ছে মহালক্ষ্মী। তো যাই হোক, আজকে ফলোয়ারিনি অমাবস্যা, আমি কিছু দেখুন, আজকে অমাবস্যা তো চলছে, আমি কিছু মন্ত্র বলি, সেগুলোকে আজকে জপ করতে পারেন। প্রথম হচ্ছে সম্পত্তি লাভ নিমিত্তে, কারোর যদি বাড়ি ঘরদর হচ্ছে না বা জায়গা জমি হচ্ছে না, আপনি অনেকদিন ধরে বাড়ি করতে চাইছেন, পারছেন না, আজকে 108 বার এই মন্ত্রটা জপ করবেন। আজকে রাত্রি 1:30 পর্যন্ত ফলোয়ারিনি অমাবস্যা রয়েছে। কি মন্ত্রটা? সম্পত্তি লাভের নিমিত্তে আজকে ফলোয়ারিনির দিনে যে মন্ত্র উচ্চারণ করতে হয় 108 বার। ওং রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। সোজা মন্ত্র, এটা অন্নপূর্ণা মন্ত্র, অন্নপূর্ণা ভৈরবী মন্ত্র। ওং রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। আজকের দিনে এই মন্ত্র পাঠ করলে, এই মন্ত্রের জপ করলে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো জটিলতা থাকে, সেটা সম্পত্তি হচ্ছে না তাও হতে পারে, অথবা সম্পত্তি নিয়ে কোনো লিটিগেশন রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, আটকে রয়েছে, কোনো জায়গায় হয়তো অ্যাডভান্স করেছেন কিন্তু হচ্ছে না, আটকে রয়েছে, বা আপনার জমিটা আপনি বিক্রি করতে পারছেন না, হ্যাঁ, কেউ কিছু টাকা দিয়ে রেখেছে তারপর আর দিচ্ছে না, যে কোনো ব্যাপারে সম্পত্তি গঠিত বিষয়ে যে কোনো সমস্যা যদি আজকে রাত্রি 1:30 পর্যন্ত ফলোয়ারিনি অমাবস্যা রয়েছে, যদি এই মন্ত্র যদি উচ্চারণ করতে হয়, কিছু না কিছু শুভফল লাভ হবে। আমার মনে হয় ফোন আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। স্যার নমস্কার, আমি আপনার অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আমি পাপিয়ানন্দ বলছি বর্ধমান থেকে। হ্যাঁ, আর আমি আমার এক বান্ধবী আমার কাছে গেছিল 2 বছর আগে, 2 বছর দেখিয়েছিল, তো এখন অনেকটা উপকার পেয়ে আছে। কি হয়েছিল? তার পারিবারিক কিছু সমস্যা হয়েছিল। তো কিসের বুঝতে পারলাম না। তার পারিবারিক কিছু সমস্যা ছিল, 2 বছর আগে আমরা চেম্বারে গেছিলেন, গেছিল, 2 বছর উপকার আছে। পারিবারিক সমস্যা ছিল, মানে ফ্যামিলি প্রবলেম। তুমি এটা আস্তে আস্তে বলো, নাহলে কথাগুলো বোঝা যাচ্ছে না, কেমন? আচ্ছা বলো, আজকে কার ব্যাপারে জানবে? আমি আমার ব্যাপারেই জানি। কি নাম? আমার নাম পাপিয়া নন্দী। বলো, ডেট অফ বার্থ বলো। 19/1/1993। 19/1/1999? 93। তার মানে বয়স হয়ে গেল প্রায় 33 বছর বয়স। বলো, সময় বলো। সময় সকাল 6:30। হ্যাঁ, সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্মস্থান? আমার বর্ধমানে। কোথায়? বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ, বর্ধমানে জন্ম। 1 মিনিট। বর্ধমানে জন্ম, যে দেখি কি বলছে তোমার হরস্কোপ। হরস্কোপের অবস্থা কেমন? হরস্কোপ পাওয়ারফুল না হরস্কোপ দুর্বল? জন্মবার হচ্ছে মঙ্গলবার, মকর লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ, মকর লগ্ন, বৃশ্চিক রাশি। জন্ম নক্ষত্র যেটা রয়েছে সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারিগণ। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন উত্তরাষাঢ়া নক্ষত্রে, রবি উত্তরাষাঢ়া নক্ষত্রে, বুধ উত্তরাষাঢ়া নক্ষত্রে, 3টে গ্রহ উত্তরাষাঢ়া নক্ষত্রে, শুক্র পূর্ব ভাদ্রপদ, মঙ্গল আদ্রায়, বৃহস্পতি হস্তায়। আচ্ছা, এটা হচ্ছে হরস্কোপ। দেখি লগ্নে রবি শনির প্রথম হচ্ছে বীজ দোষ। রবি শনি যখনই একসঙ্গে জুড়ে যায় তখন সেটা বীজ দোষ তৈরি হয়ে যায়, তখন পিতৃদোষও তৈরি হয়ে যায়। এই দোষ থাকা খারাপ। আমার বাবা গত হয়ে যায়। হ্যাঁ, ওই যে বললাম পিতৃদোষ, মানে রবি শনি যদি একসঙ্গে থাকে বাবা মারা যায় কম বয়সে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বীজ দোষ। এর জন্য কি হবে? পড়াশোনা থাকা সত্ত্বেও ভালো চাকরি বাকরি বা কেরিয়ার করতে দেবে না। পড়াশোনা হতে পারে উচ্চ, মোটামুটি ভালো পড়াশোনা। আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছি, কিন্তু একটা চাকরি বাকরি তো বললেন উনি। সেটা তো বললাম। উনি তো বললেন যে চাকরির জায়গা হবে না। লগ্ন হচ্ছে সোজা কথায় ভাই শিরদাঁড়া, ব্যাকবোন। কারোর যদি শিরদাঁড়া ঠিক না থাকে সে কি সোজা হয়ে চলতে পারবে? না। তেমনই কারোর যদি জন্মছকে লগ্নটাই ডিস্টার্ব হয়ে গেল, তাহলে তার আদার সবকিছু ডিস্টার্ব হবে। কেরিয়ারও ডিস্টার্ব হবে, বিয়ের জায়গাও ডিস্টার্ব হবে, ফিনান্সিয়াল জায়গাও ডিস্টার্ব। তোমার লগ্নই ডিস্টার্ব। লগ্নের ওপরে পিতৃদোষ এবং রবি শনি 20 দোষ। পড়াশোনা থাকলেও চাকরি হবে না, বাবাকে ছোটবেলায় হারাতে হবে। এবং এখনো পর্যন্ত যা জন্মছকের যা পজিশন দেখছি, এখানে চন্দ্ররাহুর গ্রহণ দোষ রয়েছে, কেমদ্রম দোষ রয়েছে, বিয়ে তাও হয়নি। বিয়ে হয়নি?
না না বিয়ে এখনো বিয়ে হয়নি। এই তো গোপালদা বললেন তো বিয়ে হয়নি। খুব স্ট্রাগল করতে হবে, লগ্নটা খুবই পীড়িত হয়ে গেছে। ওই যে বললাম লগ্ন ব্যাকবোন শির দ্বারা, সেটাকে ঠিক না করলে সোজাভাবে উঠে দাঁড়াতে দাঁড়াতে পারবে পারবে না। না। পদে পদে স্ট্রাগল আসবে, বিয়েতে বাধা, কর্মে বাধা, অর্থস্থানে বাধা, শরীর নিয়ে সমস্যা, সব ব্যাপারে যেন সমস্যাগুলো ঘিরে ধরবে। তো এটা কাউকে ভালো কাউকে দেখাও, এই জায়গাটাকে ঠিকঠাক করো, নাহলে সব কাজেই প্রচুর বাধা পাবে। যাই হোক, যেটাকে আমি বলছিলাম, একটা কথা আপনি এই মানে মহাবিদ্যার স্থানে বলছিলেন যে পারিবারিক সমস্যা। আমি দেখলাম এই মেয়েটি বলল যে ওরই এক বন্ধুর পারিবারিক সমস্যা ছিল। পারিবারিক, ওই যে বললাম ভুবনেশ্বর দশমহাবিদ্যার প্রয়োগগুলোকে ঠিকমতো করতে পারলে, যেমন মাতঙ্গী প্রয়োগ করতে পারলে কাউকে মনে করুন, শুনুন বশীকরণ তো কাউকে বাজেভাবে করতে নেই, কিন্তু এমন আমি 2-3টে বশীকরণ করেছি। কখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে 10 বছর ধরে প্রেমের রিলেশন, তারপরে সেই ছেলেটা অন্য মেয়ের পাল্লায় ভালোবেসে হ্যাঁ। তাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। মেয়েটা অথই জলে, মেয়ের বাবা সাইকিয়াট্রিক পেশেন্ট, মেয়ের মা অসুস্থ। হ্যাঁ, আমি মাতঙ্গী বশীকরণ করেছিলাম, ওই ছেলেটি ফিরে এসেছিল তার কাছে আবার। আরে, হ্যাঁ, তো এই ভেরি রিয়ার। হ্যাঁ। কিন্তু আমি বাজে কোনো কাজে কখনোই দশমহাবিদ্যার প্রয়োগ করতে নেই। বাজে কাজে কখনোই দশমহাবিদ্যা প্রয়োগ করলে সেই বিদ্যা তার আর থাকে মানে না। এটা ব্রহ্মাস্ত্রের মতন, এটা ব্রহ্মাস্ত্রের যে মতো, মানে স্টকে রাখো, বের করো না। স্টকে রাখতে হবে, সঠিক সময় বের হ্যাঁ, করতে মানে হবে। যদি মানে সব প্রয়োজন সময় হয়। বের করো। হ্যাঁ, এবং যদি যে যত মানে যদি এটা বাজে কাজে প্রয়োগ হয় না, এটা নিজের কাছে যে করবে এই আবার প্রয়োগটা reverse করে তার কাছে চলে হ্যাঁ, আসবে, এবং তাকে সেটাকে তার যে সমস্যা তাকে ফেস করতে হবে। ইটস ভেরি ডেঞ্জারাস। আমি 9 বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্রের চর্চা করছি, আর 14 বছর বয়সে আমার তন্ত্রের দীক্ষা হয়েছে। হ্যাঁ। এমন কোনো তন্ত্রপীঠ নেই যেখানে আমি ঘুরিনি বা যাইনি বা যেখানে পুজো আচ্চা করিনি। তো এইগুলো রয়েছে। তেমন এই যে পারিবারিক সমস্যা দুটো কারণে হয়, অনেক সময় মাঙ্গলিক দোষের কারণে হয়, অনেক সময় হচ্ছে শুক্রের কারণে হয়। ভুবনেশ্বরী প্রয়োগ শুক্রের জন্য বিয়ে হতে চায় না। মাঙ্গলিক দোষ থাকলে ম্যারেড লাইফেও বাধা আসে, বিয়ে হতেও বাধা আসে, বিবাহ পরবর্তী জীবনেও সমস্যা। ভুবনেশ্বরী এমন একটা দেবী দশমহাবিদ্যার মধ্যে, এর প্রয়োগ আলাদা, শুধু পুজো নয় যে একটা ব্রাহ্মণকে ডাকলাম পুজো হলো। তন্ত্রের যে প্রয়োগগুলো রয়েছে তার অনেক বিধি রয়েছে, মন্ত্রের অশৌচান্ত রয়েছে। যেমন কেউ মারা গেলে কেউ একজন অশৌচ হয়ে যায়, প্রত্যেকটা মন্ত্রের মধ্যে অশৌচ অবস্থা রয়েছে। প্রত্যেকটা মন্ত্র ঘুমিয়ে থাকে, নিদ্রা অবস্থায় থাকে। কোনো মন্ত্র, আপনি একটা মন্ত্র বললাম, সেই মন্ত্রটাকে আপনি পাঠ করলেন, সেটা যে সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে তা নয়, তার অনেকগুলো নিয়ম তাকে রয়েছে। জাগাতে হবে। তাকে জাগাতে হবে। তারপরে রয়েছে রহস্য পূজা। হ্যাঁ, রহস্য পূজাটা একদম আলাদা। রহস্য পূজা যেটা করা হয় আমরা যে যখন তন্ত্রের যে প্রয়োগগুলো পুজোগুলো করি, এই রহস্য পূজা কিন্তু আমাদের সাধারণ পুজো নয়, এর মধ্যে অনেক, তবে গিয়ে সেটা এফেক্টেড হয়। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, সবার কাছে যদি ভালো হতো, সবার কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, কেউ আপনাকে পছন্দ করে না। আপনার বাড়িতে, এমনকি আজকে একটা অনলাইনে আমার সঙ্গে একজনের কনসাল্ট ছিল, 4.5 বছর ধরে সে হাজবেন্ডের বাড়িতে রয়েছে, কিন্তু সম্পূর্ণ আলাদা। তার শ্বশুর শাশুড়ি তার হাজবেন্ড তাকে দেখতে পারে না, তার সঙ্গে কথাও বলে না, ডিভোর্সও হয়নি, সেও চাকরি করে, তার হাজবেন্ডও চাকরি করে, তাকে অথচ কোনো রকমে তাকে বারবার ফোর্স করছে ডিভোর্স দেওয়ার ব্যাপারে। সে একদম একা হয়ে পড়েছে, তার এমনও সামর্থ্য নেই যে ওকে ছেড়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে অন্য জায়গায় বিয়ে করবে বা অন্য কিছু করবে। তো এই রকম যখন সমস্যা, সর্বজন বশীকরণের জন্য আজকে যে মন্ত্রটা পাঠ করলে সব থেকে ভালো হতো, সেটা হচ্ছে মহা গণেশ মন্ত্র। মহা গণেশ মন্ত্র, দেখুন গণেশের অনেক মন্ত্র আছে, কিন্তু এই ওম শ্রীং রিং ক্লিং গ্লৌং গং গণপতয়ে বড় বড়দ সর্বজনং মে বসমানয় স্বাহা, আজকে থেকে জপ শুরু করে প্রত্যেক দিন এই মন্ত্র যদি পাঠ করতে পারে, দেখবেন সবাইকে আপনি আপনার নিজের বশে আনতে পারবেন। সবার আপনি যাদের কাছে অপ্রিয় হয়ে গেছেন তাদের কাছেও প্রিয় হবেন। আবার মন্ত্রটা বলছি, ওম শ্রীং রিং ক্লিং গ্লৌং গং গণপতয়ে বড় বড়দ সর্বজনং মে বসমানয় স্বাহা, 108 বার, 108 টাইমস। আজকে ফলোয়ারিনী দিনে ওম রিং শ্রিং ক্লিং গ্লৌং গং গং, ওম শ্রিং রিং ক্লিং গ্লৌং গং গণপতয়ে বড়দ সর্বজনং মে বসমানয় স্বাহা।
আচ্ছা মনে হয় কেউ ফোনে আছে, হ্যাঁ, আমি ছোট্ট একটু করে নিয়ে নিই। গোপালদা একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, তার আগে প্রথমেই বলি, আমি দাদার প্রোগ্রাম কিন্তু অনেক দিন ধরে দেখি। আচ্ছা, দেখি, আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি ওনাদের সাথে যোগাযোগ করার। আজকে সুযোগ পেয়েছি। তাড়াতাড়ি বলুন, সময় কম। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার চাকরি আর না আপনার ডেট অফ বার্থ বলুন, আর কিছু বলতে হবে না। 2/11/1989। হ্যাঁ, কি নাম বললে? কমলিকা রায়। টাইম অফ বার্থ বলো। 2:54 AM। 2:54 রাত্রিবেলা? ওই ভোর রাত আর কি। হ্যাঁ, কোথায় জন্ম বলো? কলকাতা। কলকাতায় জন্ম। 1 মিনিট, আগেরটা বর্ধমান ছিল, এটা কলকাতা। দেখি কি বলছে হরস্কোপ। হরস্কোপের পাওয়ার কেমন? জন্মবার বৃহস্পতিবার, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। এটাও জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। আগেরটাও জ্যেষ্ঠা নক্ষত্র ছিল, লগ্ন উত্তর ফল্গুনী নক্ষত্রে। এটাও কি বলে, বুধ সাতিতে, শুক্র মূলায়। এই আগের যা চার্ট দেখলাম, এই সেমই একই অবস্থা। চার্টের কোনো Xerox দুর্বল নেই, জেরক্স অলমোস্ট। ওই আর্থিক ভাগ্য ভালো হতে চাইবে না, এখনো বিয়েটা হয়নি, এইসব সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ঠিক। চার দুর্বল না, আগেরটা আপনি যেমন বলেছিলেন এক্সট্রাঅর্ডিনারি এডুকেশন, এরও কি এক্সট্রা? এডুকেশন মোটামুটি। ও, খুব ভালো কিছু না। আপনি কি পাস? কিন্তু মেন ব্যাপার হচ্ছে কেরিয়ার হতে চাইবে। হ্যাঁ, আমি বিকম গ্রাজুয়েট। সাধারণ কিছু। আগেরটা মাস্টার ডিগ্রি। চাকরি নেই, চাকরি হয়নি। তার চার্টে দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয় রবি নিচস্থ, শুক্র শনি একসঙ্গে, বৃহস্পতি ভঙ্গ, কালসর্পদোষ রয়েছে। তাহলে আর কি রইলো চার্টে? ভাগ্যে কি রইলো? আরে কপালে যদি না থাকে ঘি, ঠকালে হবে কি? ছকে তো একটা জায়গা থাকতে হবে, জন্ম ছকে একটা পাওয়ার থাকতে হবে। খুব উইক চার্ট, খুব স্ট্রাগল দেয়, সমস্যা দেয়, উন্নতি হতে চায় না, বিয়ে হতে চায় না। বৃহস্পতি ভঙ্গ, কালসর্পদোষকে ঠিক করা অবশ্যই, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাই আগে ঠিক করাবো তো? হ্যাঁ, এটাকেই ঠিক করা হবে। যেটাকে নিয়ে বলছিলাম যে আপনার ছেলে খুব দুষ্টু, কিছুতেই শান্ত করতে পারেন না। আজকের দিনে নৃসিংহ মন্ত্র পাঠ করবেন। হ্যাঁ, মেয়ে খুব দুষ্ট হলে হবে না? মেয়ে দুষ্টু হলেও হবে। যাক, কি বলে, ছেলে মেয়েদের কপালে শোবার সময় প্রত্যেকদিন বাবা মারা যদি 10 বার করে নৃসিংহ মন্ত্র জপ করে দেয়, সেই বাচ্চা একদিনে হয়তো হবে না, 2-3 মাস করার পরে দেখবেন আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। কি মন্ত্র? যদি আজকে জপ করেন, আপনার যদি ছেলে বা মেয়ে থাকে, এই মন্ত্রের শুরুতে এবং শেষে, ছেলের হলে ছেলের নাম শুরুতে এবং শেষে, আর মেয়ে হলে মেয়ের নাম বলে 28 বার জপ করবেন। নৃসিংহ মন্ত্র পাঠ করলে বাচ্চারা শান্ত হয়, বাচ্চাদের অসুখ বিসুখও কাটে। যে বাচ্চারা খুব অসুস্থতা, উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম, প্রত্যেকটার শেষে অনুস্বার আছে। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। প্রত্যেকটাতে অনুস্বার আছে, কিন্তু এটা মনে রাখতে হবে। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্র মৃত্যুং নমাম্যহম। কেননা হচ্ছে হিরণ্যকশিপুকে বধ করার জন্য, প্রহ্লাদকে বাঁচানোর জন্য ভগবান নারায়ণ কিন্তু নৃসিংহ রূপ ধারণ করেছিল। সেই জন্য নৃসিংহ মন্ত্র উচ্চারণ করলে বাচ্চাদের উপকার পেলে, বাচ্চাদের শুভ হয়, ছোট বাচ্চাদের শুভ হয়, তাদেরকে ভগবান নারায়ণ রক্ষা করে। আজকে এই মন্ত্রটা পাঠ অত্যন্ত শুভ হবে। যদি প্রচণ্ড মামলা মোকদ্দমা, শত্রুতা এগুলো করেন, বগলামুখী বীজ মন্ত্র সবসময় পাঠ করবেন। লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশায় নয়, বিনাশয়, বয়সটি দন্তের নয়াকার, তালবস্য অন্তস্থ, বুদ্ধিং বিনাশায় লিঙ্গং স্বাহা, এই মন্ত্র পাঠ করবেন। তো এইগুলো মন্ত্রগুলো জপ করতে পারেন। আজকে এই যে কটা মন্ত্র বললাম, সে কটা মন্ত্রের জপ শুভ হবে। আর কয়েকটা কথা বলি, দেখুন, আমাদের যাদের কন্যা রাশি, আপনাদের যাদের বৃষ রাশি, যাদের বৃশ্চিক রাশি, 11ই মে থেকে 20 জুন ভীষণ সাবধানে থাকতে হবে। কেন? মঙ্গল এখন মেষ রাশির ঘরে আছে। যাদের কন্যা রাশি তাদের অষ্টমে মঙ্গল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তির যোগ। যাদের
বৃষ রাশির দ্বাদশে মঙ্গল, দুর্ঘটনা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা, মামলা মোকদ্দমায় ক্ষতি ইত্যাদিগুলো, এবং বৃশ্চিকের ষষ্ঠে মঙ্গল। এই 20 জুন পর্যন্ত যে সময়টা কন্যা, বৃষ এবং বৃশ্চিকের জন্য একেবারেই ভালো নয়, ভেরি কেয়ারফুল থাকতে হবে। আগামী কাল থেকে শনি তো এখন মীন রাশিতে রয়েছে, আগামী কাল থেকে শনি তার রাশিচক্রের শেষ নক্ষত্রে চলে যাচ্ছে, অর্থাৎ রাশিচক্রের শেষ নক্ষত্র কোনটা? 27 নম্বর নক্ষত্র, রেবতী নক্ষত্রে বলা হয় রাশিচক্রের শেষ নক্ষত্র। কালকে থেকে, অর্থাৎ আজকে তো শনি জয়ন্তী, আজকে ভগবান শনি মন্দিরে পুজো দিলে ভালো হয়। শনির উপাচার আমি আগের এপিসোডে করতে বলেছিলাম, সেটা করতে পারলে ভালো হয়, তাহলে শনির অনেক দোষ কাটবে। একটা কম্বিনেশন আপনি বলছেন, হ্যাঁ, যে একদিকে কালী পুজো রয়েছে, একদিকে শনির আজকে শনিদেবের আজকে জন্ম জয়ন্তী, আজকে শনি জন্ম জয়ন্তী। তো সেই জন্য কালকে থেকে শনি তার নক্ষত্র চেঞ্জ করছে। এই নক্ষত্র চেঞ্জ করার ফলে রোহিণী, হস্তা, শ্রবণা, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এবং হচ্ছে কৃত্তিকা, উত্তর ফল্গুনী এবং উত্তরাষাঢ়া, এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামী 10th ডিসেম্বর পর্যন্ত ভেরি কেয়ারফুল। সব কিছু কাজের মধ্যে কোনো সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, অ্যাক্সিডেন্ট, বিপত্তি, দুর্ঘটনা, বিভিন্ন রকম সমস্যা এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের আসতে পারে। আর বৃহস্পতিটা 1 জুন, বৃহস্পতি কি দেবে, কোনগুলো অর্থ দেয় বৃহস্পতি? দেখুন, সারা ভারতবর্ষে গত 6 মাসের মধ্যে বেকারত্বের সংখ্যা হু করে বেড়েছে। এখন যে বেকারত্বের সূচক পাওয়া যাচ্ছে, গ্রামে বলুন, শহরে বলুন, বেকারত্বের হ্রাস ছাপিয়ে গেছে গত 6 মাসে। এই মাসে যে বেকারত্বের হার পাওয়া যাচ্ছে, সময়টা খুব ক্রিটিক্যাল। শনি যতক্ষণ না মেষ রাশিতে ঢুকবে, এই সমস্যাগুলো চলতেই থাকবে। তার মধ্যে সুখের খবর হচ্ছে বৃহস্পতি 1 জুন কর্কটে আসছে, মিথুন রাশির আর্থিক লাভ, কর্কট রাশির পদোন্নতি, মেষের গৃহ সম্পত্তি নির্মাণ, মীনের মানসিক ইচ্ছা পূরণ, কন্যার আয় বৃদ্ধি, তুলার কর্মস্থানে কোনো ধরনের পরিবর্তন বা নতুন কর্মবৃদ্ধি, এবং বৃশ্চিকের ভাগ্যোন্নতির কারণ হবে। তো এখন যেগুলো বললাম, কন্যা, বৃষ এবং বৃশ্চিক রাশি, মীন, কুম্ভ, মেষ রাশি, সিংহ এবং ধনু রাশি যেহেতু ঢাইয়া চলছে, এদের কিন্তু শনির উপাচার শনিবার কিন্তু পালন কন্টিনিউ করতে হবে। আচ্ছা, সময় প্রায় শেষ। একটুখানি বলে আমি কোচবিহারে আগামী 25শে মে আসছি, মালদাতে 12ই জুন আসছি, শিলচরে 24শে মে আসছি, শিলিগুড়ি 16ই মে, কৃষ্ণনগরে 18ই মে 2026 চেম্বার, হলদিয়াতে 27শে মে, বহরমপুরে 22শে মে, মেদিনীপুরে 26শে মে, বর্ধমানে 28শে মে, দুর্গাপুরে তো ভেরি রিসেন্ট রয়েছে, দিল্লি, ব্যাঙ্গালোর এবং গৌহাটিতে 14ই জুন আমার চেম্বার রয়েছে। কলকাতায় 2টো চেম্বার, একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে বারাসাত। যে কোনো ব্যাপারে সেটা আমি বলে দিচ্ছি, আমি ওটা বললে আর সময় চলে যাবে। আচ্ছা, বলুন। গড়িয়া 8584038631, আর যারা আসতে পারছেন না, অনলাইনে দেখাতে চাইছেন, 8584038636 যোগাযোগ করতে হবে। কৌশিকী অমাবস্যার বুকিং শুরু হয়ে গেছে। কৌশিকী অমাবস্যার আগে যারা দেখাতে চাইছেন, এখন থেকে যোগাযোগ করতে হবে 8584038631। আর এখন যারা দেখাবেন, এই যে কীর্তিমুখ, যেটা বাড়িতে রাখলে সমস্ত শত্রুতা নাশ হয়, সমস্ত অশান্তি দূর হয়, কামধেনু, যেটাকে বাড়িতে পুজো করলে সার্বিক শ্রীবৃদ্ধি হয়, সমস্ত ধরনের মানসিক ইচ্ছা পূর্ণ হয়, এবং লাইফ টাইম কুষ্টি, সারা জীবনের পূর্ণাঙ্গ কুষ্টি, এবং এই ক্যালেন্ডার, 12 পাতার এই ক্যালেন্ডার, এটা কিন্তু সম্পূর্ণ উপহার হিসেবে এখন যে চেম্বারে অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, এটা কিন্তু উপহার হিসেবে পাওয়া যাবে। ধন্যবাদ গোপালদা। আজকের মতন তো শেষ করতে হচ্ছে। আগামীকাল দুপুর 12টায় আমরা ফিরে আসব। ততক্ষণের জন্য আমাদের বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।